নমস্কার। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের ফি কাঠামো গতকাল ঘোষিতভাবে বাড়ানো হয়েছে। আজ থেকে তা কার্যকর হয়েছে। গত পরশুদিন সেখানে নোটিফিকেশন জারি করা হয়েছে বা মেমো জারি করা হয়েছে। গতকাল সাংবাদিক সম্মেলনে ঘোষণার পর আজ কয়েকটি ছাত্র সংগঠন রীতিমতো সরব হয়ে তাদের মতামতই শুধু রাখেননি, আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছেন। ডেপুটেশন দিয়েছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ, বিক্ষোভ কর্মসূচি সংগঠিত করেছে এসএফআই-টিএসইউ। তার পাশাপাশি আরও কয়েকটি ছাত্র সংগঠন তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী তিনিও তার মতন করে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহাও তিনিও তার মতন করে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন এই ফি কাঠামো নিয়ে। তবে হঠাৎ করে ফি কাঠামো বৃদ্ধি বা অস্বাভাবিক ফি কাঠামো বৃদ্ধি নিয়ে রীতিমতো বিভিন্ন মহলকে বাড়িয়ে তুলেছে। অনেকে বলছেন বিভিন্ন জিনিসপত্রের দাম এতটা অস্বাভাবিক বাড়ছে, সেখানে ফি বাড়ানোর বিষয়টি অন্তত তাদের সহ্যের মধ্যে চলে এসছে। মানে সহ্য করছেন, তারা জোর করে করছেন। আবার কেউ কেউ বলছিলেন যে যেখানে সিবিএসসির সঙ্গে বারবার তুলনা করা হচ্ছে, সিবিএসসির তুলনায় সিবিএসসিটা অনেক অনেক কম নিচ্ছে। আবার কেউ কেউ বলছে যে গত 10 বছর বা 2021 সালে কিছু কিছু ক্ষেত্রে ফি বাড়ানো হলেও 2013 সালের পর এই প্রথম 2025 সালে 10-12 বছর পর সেখানে ফি বাড়ানো হয়েছে। এবং এই ফি বাড়ানোর যদি প্রতি বছর ধাপে ধাপে বাড়ানো হতো তাহলে এই সময় এসে এতটা নজর পড়ে না। এটা একটা অংশের বক্তব্য। তার পাশাপাশি এও বক্তব্য যে শিক্ষাক্ষেত্রে সমস্ত কিছুরই একটা বাণিজ্যিক বা ব্যবসা দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হচ্ছে। কখনো কখনো বলা হচ্ছে যে স্কুলে এই জিনিসটা নিজেদের উদ্যোগে কিনে আনতে হবে। এটা শহরের শুধু নয়, গ্রাম অঞ্চলের স্কুলগুলোতে তাই বলা হচ্ছে। আবার কখনো কখনো আগে যেগুলো সরকারিভাবেই দেওয়া হতো সেক্ষেত্রে অনেক কিছু সেখানে কিছু করার নির্দেশ জারি করা হয়েছে। আবার কেউ কেউ বলছেন যে বর্তমান সরকারের সময় পোশাক হোক, পাঠ্যপুস্তক হোক, একটা নির্দিষ্ট ক্লাস পর্যন্ত সরকারিত্ব সেখানে দায়িত্ব নিচ্ছে, বিশেষ করে কেন্দ্রীয় সরকার সেই দায়িত্ব নিচ্ছে। তো সেক্ষেত্রে পরীক্ষার ফি দ্বিগুণ হোক বা তার বেশি হোক, বেড়েছে যতটুকু, সেটা এই রাজ্যের শিক্ষার্থী যারা আছেন তাদের অভিভাবকরা বহন করতে পারবেন তাদের সন্তানের জন্য, এটা অনেকে বিশ্বাস করেন। আমরা সেদিক থেকে আজ আপনাদের প্রত্যেকটি নিয়ে আলোচনা করব এই সময়ের মধ্যে ফি কাঠামো অস্বাভাবিক হারে বৃদ্ধির বিষয়ে। আপনারা কি মনে করেন? সিবিএসসির তুলনায় সিবিএসসি অনেক কম, তাতেই আপনারা সন্তুষ্ট কিংবা তাতে আপনারা মান্যতা দিচ্ছেন? এবং আপনারাও কি চান যে রাজ্যের মধ্যশিক্ষা পর্ষদ সময় উপযোগী পদক্ষেপ গ্রহণ করেছে বা সে সিদ্ধান্ত নিয়েছে সেটা বাস্তবসম্মত এবং সিদ্ধান্ত নিতে কার্যত তারা বাধ্য হচ্ছে? কোন বিষয়টাকে আপনারা মান্যতা দিতে চান? রাজ্যের বিভিন্ন জায়গা থেকে আমাদের সঙ্গে রয়েছেন, অবশ্যই কথা বলবেন, আমরা কিছু বক্তব্য শুনব। মধ্য শিক্ষা পর্ষদ পরীক্ষার ফি বিভিন্ন স্তরে আবার বাড়িয়েছে, এমনকি ভোকেশনাল যে পরীক্ষা সেগুলোর ক্ষেত্রে। এটা আমি বলবো সামগ্রিকভাবে রাজ্যের শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে। আর শিক্ষা মানে হল জাতি তথা সমাজের উন্নয়নের অন্যতম হাতিয়ার। তো সামগ্রিকভাবে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করে এই রাজ্যের বিকাশকে পেছন দিকে ঠেলে দেওয়ার একটা অত্যন্ত গর্হিত উদ্যোগ এই ভারতীয় জনতা পার্টি পরিচালিত বা তার নেতৃত্বে সরকার এটা গ্রহণ করেছে। সরকারের এই শিক্ষা ব্যবস্থার গুণমান উন্নতির কোনো উদ্যোগ নেই। সমস্ত স্তর, প্রাথমিক থেকে একেবারে উচ্চশিক্ষা, ইউনিভার্সিটি স্তর অবধি শিক্ষকের অপ্রতুলতা চলছে বছরের পর বছর ধরে। মাঝে সাঝে এক দুটা বিজ্ঞাপন দেয়, বিজ্ঞাপন অনুসারে আবার নিয়োগ হয় না। আবার যে কজনকে অফার টফার দেওয়া হয় একটা চাকরি মেলার নামে একটা তামাশা করে। কিন্তু শিক্ষার যে সামগ্রিক যে হাল কি হয়েছে এ নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। কেননা শিক্ষার উন্নতি হলে, মানুষ সচেতন হলে, উন্নত শিক্ষা ব্যবস্থা হলে, উন্নত মানুষ তৈরি হলে
ভারতীয় জনতা পার্টির যে রাজনীতি, তাদের যে রাজনৈতিক দর্শন, এটাকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে না। তাদের খুব পরিকল্পিতভাবেই এই শিক্ষা ব্যবস্থাকে খুন করা হচ্ছে। ভবিষ্যৎ প্রজন্ম তাদের যে মস্তিষ্ক, মনন, চিন্তা ভাবনা, এটাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। শুধু শিক্ষকের অপতলতা না, যারা শিক্ষকরা আছেন তাদের ট্রেনিংয়ের ব্যবস্থা নেই। তারপর সর্বশিক্ষা অভিযান, সমগ্র শিক্ষা অভিযান, এরপর ইত্যাদির নামে অনেক নিয়োগ হয়। কোনো ক্ষেত্রেতে কোনো ধরনের শৃঙ্খলা, পরিকল্পনা, সেরকম যে সামগ্রিক উদ্যোগ নেই। আর পরিকাঠামো, যে একটা স্কুল ঠিক আছে, সেখানে যে একটা বাড়ি হয়েছে, কিন্তু শুধু বাড়ি দিয়ে তো শিক্ষা হয় না, আবার এরকম স্কুল বাড়িরও প্রয়োজন। মফস্বলে শত শত স্কুল ভেঙে পড়ছে, ক্লাসরুম নেই, ফার্নিচার নেই। তো আমি ব্যক্তিগতভাবে এবং আমাদের পার্টি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর তরফ থেকে ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের এই উদ্যোগকে আমি নিন্দা জানাচ্ছি এবং দাবি জানাচ্ছি, যদিও বলা হয় পর্ষদ স্বাধীন, কিন্তু সরকারের অঙ্গুলি হেলন ছাড়া, সরকারের মদত ছাড়া, সরকারের সম্মতি ছাড়া এটা হয় না। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নামের আগে ডক্টরেট, প্রফেসর উপাধিগুলো লাগান, হ্যাঁ ভালো, এটা আমাদেরও সম্মানের, গৌরবের। কিন্তু আপনার এই যে উপাধি, আপনার যে এই সম্মান, সে অনুযায়ী আপনার পরিচালিত সরকার, আপনি আবার শিক্ষা দপ্তরের দায়িত্বে, আপনি দ্রুত এই মধ্যশিক্ষা পর্ষদের যে এই 2.5 গুণের বেশি ফি বাড়ানো, এটাকে রদ করুন। এবং শুধু রদ করলেই চলবে না, কিন্তু বেহাল অবস্থা, শিক্ষক নেই, পরিকাঠামো নেই, শৃঙ্খলা নেই, এর উপরে একটা পর্যালোচনা করুন। এই রাজ্যকে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচানোর জন্য সামগ্রিকভাবে রাজ্যের উন্নয়ন যাতে ব্যাহত না হয়। উন্নয়ন মানে কিছু এই দু একটা দালান বাড়ি চকচকে কিছু করা না, মানব সম্পদকে কিভাবে আমরা বিকশিত করতে পারব, কিভাবে গোটা বিশ্বের যে প্রগতিশীল একটা ধারা, তার সাথে যুক্ত করতে পারব। উন্নয়ন মানে তার মূল অর্থ সেটাই। তাহলে সেভাবেই যেন তিনি পদক্ষেপ গ্রহণ করেন, এটা আমি জানাবো। নমস্কার। অত্যন্ত দুঃখের বিষয় যেটা আজকে পূর্বাঞ্চলের উপরে বহুগুণ চাপিয়ে রেখেছে, আজকে নতুন ঘটনা, এটা বহুদিন আগে থেকে বাইরেছে, তার বাড়ার পরিপ্রেক্ষিতে কিন্তু এসএফআই বামপন্থী সংগঠনগুলা তার উঠে ফেরে লেগেছে, আন্দোলন করছে। তারা মূল বিষয় বিজেপি সরকার যখন আসলো, ত্রিপুরা রাজ্যে প্রায় 1000 স্কুল বন্ধ করে দিল। কারণ বন্ধ করে দেওয়ার পরিপ্রেক্ষিতে মানুষ দূর থেকে লেখাপড়া করার ক্ষেত্রে অসুবিধা হবে, কারণ লেখাপড়া করলে বিজেপি অসুবিধা হয়ে যাবে। কারণ লক্ষ্য থাকলে বিজেপি সরকারের সর্বদিক দিচ্ছে ভালো, কারণ লাভ করছিল গ্রামেগঞ্জে স্কুল করেছিল মানুষকে প্রসারিত করার জন্য। কারণ তিনি যখন বাড়িয়ে যাবে, তখন সাধারণ শ্রমজীবী মানুষ যারা রয়েছে, নিম্নে খাওয়া মানুষ, যারা অটো চালক, গাড়ি চালক, যারা সব মধ্যবিত্ত পরিবার, তারা কিন্তু স্কুলগুলোর মুখী হওয়ার সম্ভাবনা হবে না। কারণ তার জন্য বিজেপি সরকার এই চাপগুলা সর্বক্ষেত্রে বাড়িয়ে চলছে। কিন্তু আসলে এই সরকারটা আমরা বলি, কথা বলবো এই সরকার সম্বন্ধে, এই সরকার কেন্দ্রে গিয়ে ডবল ইঞ্জিনের সরকার যাই খুশি তাই করতে পারবে। তার জন্য আমরা প্রতিবাদ করবো, মানুষ প্রতিবাদ করবো, ছাত্রজীবীরা প্রতিবাদ করবো, সাধারণ মানুষ প্রতিবাদ করবো। আর এই রাজ্যে যারা এই সংগঠনের মধ্যে যারা রয়েছে, কিছু তারা উদাসে মিছিল আসবে, কারণ তারা প্রতিবাদ করবে না। কারণ আমরা এই সরকার সঙ্গে প্রতিনিধিত্ব আমরা আন্দোলন করবো ত্রিপুরার মাধ্যমে,
জিএসটি সম্বন্ধে আপনারা আপনারা একটা আলোচনা করুন। জিএসটি সম্বন্ধে ত্রিপুরার যে মানুষ, সারা ভারতবর্ষের মানুষ, সাধারণ মানুষের জন্য কতটুকু উপকার হলে সেটা একটু আলোচনা করবেন। কারণ এই সরকারটা আমরা দেখলাম মুখ্যমন্ত্রী বলছে সাধারণ একটু বৃদ্ধি করেছে, কারণ তারা তো নির্বাচিত হয়ে গেল, হাজার হাজার টাকা প্রত্যেক মাসে 50-60 হাজার টাকা মানুষ যাচ্ছে, ডাক্তার খরচ ফি যাচ্ছে, ক্যালকাটা যাওয়ার প্লেন ধরা ফি যাচ্ছে, যারা মন্ত্রী মিনিস্টার এগুলো সর্বক্ষেত্রে তাদের ফি, তাদের কোনো সমস্যা নেই। যাদের সাধারণ মানুষ যদি হসপিটালে গেলেও পরিষেবা মানে এক্সরে মেশিন খারাপ, এসএসসি মেশিন খারাপ, সর্বক্ষেত্রে। কিন্তু আসলে দায় করে যাচ্ছে করে গেলে মানুষ তার জন্য অপেক্ষা করছে, মানুষ সর্বমধ্যে তাদেরকে জবাব দিন। যেমন স্কুলগুলোর মধ্যে মাস্টার এই প্রথম পর্যন্ত কোনো খারাপ কিছু রয়েছে, যে মাস্টার 2-3 জন করে রয়েছে। আমরা শহরতলির মধ্যে স্কুলগুলোর মধ্যে কজন মাস্টার রয়েছে আমরা সিভিল করে মাধ্যমিক নেতা নেতৃত্বের কাছে আমরা জানতে চাই, মিনিস্টারের কাছে জানতে চাই। আমাদের রাজ্যে অমৃতপুরের মধ্যে মিনিস্টার রয়েছেন, আমরা জানতে চাই স্কুলের মধ্যে কতজন মাস্টার আছে, 2-3-4 জন করে 1 থেকে 5 তলা গ্রুপে 2-3টা মাস্টার থাকে, কি করে স্কুলটা চলবে। 6 থেকে 9 পর্যন্ত 6টা মাস্টার থাকে, কিন্তু স্কুলটা চলবে। কিন্তু আসলে ঘটনা তারা যেভাবে করছে, কারণে বিজেপি সরকার আসার পর থেকে তো স্বাস্থ্য ডিপার্টমেন্ট ভেঙে পড়ে গেল, শিক্ষা ডিপার্টমেন্ট ভেঙে পড়ে গেল, বিদ্যুৎ ডিপার্টমেন্ট ভেঙে পড়ে গেল, সর্বক্ষেত্রে। কিন্তু আমরা প্রতিনিয়ত আলোচনা করি যে তাদের সন্ত্রাস, কিন্তু কারণ তারা হলে ত্রিপুরার যে ট্রিপল ইঞ্জিন সরকার বলতে পারি আমরা, কারণ রাজ্য এবং কেন্দ্রে বিজেপি সরকার এবং এখন এডিসি সরকারের মিলিত ট্রিপল ইঞ্জিনের সরকার। ট্রিপল ইঞ্জিনের সরকারের পরিচালিত সিবিএসসি বোর্ড যেভাবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ফি বৃদ্ধি করলো, এটা 130 টাকা মাধ্যমিকের এবং ভোকেশনাল ফি 75, যেটা প্রথমে প্রায় 205 টাকা ছিল, এটা বৃদ্ধি করে এখন 375 টাকা করা হলো। এবং টুয়েলভের ক্ষেত্রে 235 থেকে বৃদ্ধি করে প্রায় 400 টাকা মতন করা হলো। এটা অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় যে সিবিএসসি বোর্ডে, বিশেষ করে আমাদের ত্রিপুরা রাজ্যের যে অবস্থা, অর্থনৈতিক সংকটে গরিব ছাত্রছাত্রীরাই বেশিরভাগ সিবিএসসি বোর্ডে আন্ডারে যারা রয়েছেন সরকারি সরকারি বিদ্যালয়গুলোতে পড়াশোনা করেন, তো তাদের ক্ষেত্রে এভাবে ফি বৃদ্ধি করা অত্যন্ত নিন্দনীয় বিষয়। এটা এইরকম একটা বিষয় যেটা পুরো ত্রিপুরা এইরকম একটা বিষয় যেটা পুরো ত্রিপুরা রাজ্যের শিক্ষাকে আবারও বেসরকারীকরণের যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টার আরেকটি উদাহরণ আমরা বলতে পারি। তো এই বিষয়ে যখন ভোটের যিনি দায়িত্বে রয়েছেন তিনি যেটা বললেন, যেটা নাকি যারা সরকারি কর্মচারীরা রয়েছেন যখন মাধ্যমিক ভোটের খাতা দেখেন তাদের নাকি পারিশ্রমিকের সংকট হচ্ছে। তবে বলতে চাইবো যে রাজ্য সরকারের মন্ত্রী মুখ্যমন্ত্রীরা আজকে প্রোগ্রাম করে করে বলছে যে সরকারি কর্মচারীদের 3% দিয়ে বাড়ানো হলো, রাজ্যে এখন সুশাসন চলছে, প্রশাসন ভালো চলছে, তাহলে তাদের যদি দিয়ে বাড়ানো হয়, রাজ্যে যদি মূল্য বৃদ্ধি, জিনিসপত্রের দাম বৃদ্ধি না পায়, তাহলে তিনি কোন ভিত্তিতে সিবিএসসি বোর্ডের ডাইরেক্টর বলছে যে রাজ্যের দ্রব্যমূল্য বৃদ্ধির ফলে বা তাদের পোষাচ্ছে না, তিনি কোন ভিত্তিতে বলছেন? তাহলে মুখ্যমন্ত্রী বা রাজ্যের প্রশাসনের মন্ত্রীরা এক কথা বলছেন, ডাইরেক্টর এক কথা বলছে। তাহলে তো সন্দেহ প্রকাশ এখানে বলতে পারি যে আমরা সবসময় বলে থাকি এই সরকারের জুমলা সরকার, সেই জুমলা আর একটা বাস্তবতা এটা। তো আমরা চাইবো যেভাবে ফি এখানে বৃদ্ধি করা হয়েছে, সেই বৃদ্ধির ফিটা অন্তত আগে যেরকম ছিল অতটুকু আগের মতনই রাখা, কারণ এতে করে ত্রিপুরা রাজ্যের যে অর্থনৈতিক অবস্থা বর্তমানে রয়েছে, এতে করে আজকে কাজকর্ম নেই, বেকার কাজকর্ম নেই, বা প্রচুর গ্রামের সমস্যা, শিক্ষকের অভাব। আপনি এই সময়ে আবার ছাত্রছাত্রীদের এইরকম ফি বৃদ্ধি করে আপনি ছাত্রছাত্রীদেরকে সমস্যায় ফেলছে, নাকি তাদের উপকার আপনারা করছেন। আমরা চাইবো এই ফি যাতে কমানো হোক, বা আগে যেরকম ছিল ওইভাবে করা হোক, যদি না হয় আজকে আমরা সিবিএসসি বা উচ্চশিক্ষা দপ্তরে আমরা ধর্ণা করছি। আগামী দিনে যদি এরকম ফি যদি না কমানো হয়, আমরা তাই আরো বৃহত্তর আন্দোলন পুরো রাজ্য দেশে আমরা যাওয়ার জন্য আমরা চাই। আজকে আপনার থেকে আমরা যা দেখছি এবং মাননীয় সরকার মহোদয় পড়াশোনা নিয়ে যে বৃদ্ধি বাড়াইলো,
এবং আবার বললো যারা পারিশ্রমিক দিতে হয়, যারা টাকা দেবে তারা থেকে যদি তা না দিতে পারে, আমরা মাননীয় মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী যারা বলবো তারা নিজেরা একটু সেলুন দোকান দিয়েছে দিয়েও অন্তর্রাজ্যের মানুষকে ডাকার এই তৈরা আমাদের রাজ্যের গরিব মানুষের লেখাপড়ি নষ্ট করার মতো ব্যবস্থা শুরু করছে। কারণ আমরা দেখছি গ্রামের স্কুলের মধ্যে এখন প্রাইমারি সেকশনে মাস্টার নাই, তার ফলে আমরা কি করতে হয়, সাধারণ মানুষ নিয়ে বেসরকারি স্কুলে ভর্তি করা হয়, কিন্তু সাধারণ মানুষের বাচ্চা কাচ্চা পড়াশোনা বন্ধ করতে হবে, মাস্টার নাই। এই স্কুলে কিন্তু আসলে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিতে আছে। আর কর্মচারী যখন বাড়াই লাগবে দিচ্ছা সাধারণ মানুষের থেকে দুই বাড়াইয়ে নিতে হবে। তাদের বেতন যে বাড়াইলো 8% দিয়ে বাড়াইলো, তাহলে এইটা তার থেকে আনছিল, তারা কি সেলুন দোকানে গেছিল নাকি? মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়, স্থানীয় একজন শিক্ষামন্ত্রী, স্থানীয় মতো মানুষ যে শিক্ষামন্ত্রী তাকে শিক্ষার পরিকাঠামোর কোন জায়গায় রইল? অবদার্থমান সরকার চলছে ত্রিপুরাতে এবং সারা ভারতবর্ষে। আমরা আপনাদের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রী বলবো, আপনি সামনে একটু সেলুন দোকানে যান, দিয়া কিছু মানুষের চুল চুল কাটতে চাইলে আমরা টাকাটা কিছুটা রাখবো, এই অনুরোধ করবো আপনাদের মাধ্যমে। তার জন্য আমরা চাই সচেষ্ট হচ্ছে এবং কিভাবে আমাদের আন্দোলন আরো শক্তিশালী করা যায় এই সরকারের শিক্ষাকে বেসরকারিকরণের প্রচেষ্টার বিরুদ্ধে, সেটা আমরা আগামী দিনে পদক্ষেপ গ্রহণ করতে বাধ্য হব। জানেন যে আমার কথা বলুন। আজকে যে তার নিয়ে কথা বলছে এটা খুবই মর্মান্তিক একটা বিষয়। যেমন পড়ুয়াদের উপরে আর্থিক চাপ, বহুগুণ কাঠামো ফি বৃষ্টি, যা আমরা খুবই একটা মর্মান্তিক একটা খবর জানা দিয়েছেন। ত্রিপুরা রাজ্যে বেশিরভাগ মানুষের লোকজন গরিব মানুষ, বুঝিটা শহরে বাজারে যেখানে বসবাস করে ত্রিপুরার বাস কিন্তু গরিব, কাজ নাই। যারা যারা কাজ করে তারাও কাজ পায় না, এইভাবে চলছে। এদিকে বেশিরভাগ স্কুল এখন বিরোধী হয়ে গেছে, কারণ এটার মধ্যে এক শ্রেণীর বুঝুয়া শ্রেণীর লোক এখানে বিষয় করছে, তাহলে এত ভিড় লাগাতে কথা না। সন্ত্রাসী 2000 টাকা 1000 টাকায় তো তার মানুষ পারতেছে না, কি করতেছে, এটা তো ঠিক না। লেখাপড়া বিভিন্ন নাম দিচ্ছি বিদ্যাপতি হয়ে থাকে, বিদ্যার জন্য সমাজে শুরু করে দেও, সরকারের হাত নাই। এখানে কিছু স্কুলগুলিতে আপনি বেসরকারি কিছু সংস্থা কিছু লোক যেমন কালোবাজিরা আছে টাকা দিয়ে এইখান থেকে শোষণ করতে আসে। কাজে এরা সরকার দেওয়া উচিত, রাজ্য সরকার বিরোধী স্কুলের প্রতি একটু লক্ষ্য রাখা যে তারা এত টাকা নিয়ে কি করে। বই পুস্তক তারাই চিন্তা আছে, ছাত্রই চিন্তা আছে, এত টাকা কি লাগার কি কথা না, এবং তারা এই ধরনের নিয়ে কি করতেছে। দেখা একটু সরকার এদের ভিতরে কি চলছে একটা লক্ষ্য অধিকার গরিব মানুষের কাজকে যায় তবে দিতে পারছে না, অবস্থার মধ্যে তারা চলছে। আর ছাত্র পিছিয়ে বিতরণ করে না, তাই দিটা আর ছাত্র পিছিয়ে বিতরিত করে না। এই নিশ্চয়ই একটা ব্যবসার একটা লিঙ্ক আছে, কিছু লোক এটার ব্যবসাতে জড়িয়ে পড়েছে। এটা মহকুমা শাসক এটা মেইন কাজে কারণে দিয়া এগুলি করে থাকে কিছু লোক। কাজে যা সরকার কিছু না লেখা তার মানুষের সব মানুষ আছে।
রাজ্যের শিক্ষা ব্যবস্থা 2018 সালের পর থেকে আমাদের রাজ্যের শিক্ষা ব্যবস্থার মেরুদণ্ড দেখাচ্ছেন শিক্ষা ব্যবস্থা ছাত্রদের যে পরীক্ষার ফি বাড়ানো হলো সেই ব্যাপারটি আসলে এই বিজেপি সরকার 7 বছরে আমরা যা দেখলাম প্রত্যেকটি কাজে কাজে তাদের দোষ তাদের গুণ হয়েছে এরকম একটি কাজও আমার মনে হয় বলতে পারে যার জন্য এদের নাম দেওয়া হয়েছে জিনিয়াসুয়া মাননীয় কারণ কিন্তু নাম দিয়েছেন এই দলের মধ্যে নেতা থেকে মন্ত্রী থেকে আরম্ভ সব জিনিয়াসুয়া কারণ এরকম প্রতিভা আছে দেখি তাদের এই দলে রাখা হয়েছে এই বিজেপি সংগঠনটা তৈরি হচ্ছে এবং এই সরকারটা সেভাবেই তৈরি হচ্ছে জিনিয়াসুয়া মন্ত্রীরা জিনিয়াসুয়া কর্মী গঠন করে আর সেই জিনিয়াসুয়া মন্ত্রী জিনিয়াসুয়া গঠন করে বলেই বিভিন্ন স্কুল বন্ধ করে দিয়েছে কথা হচ্ছে অনেক স্কুল বন্ধ করে দিয়েছে আর যেগুলি আছে সেগুলি বিদ্যাপীঠে তৈরি করেছিল আরো যারা মানে ইংলিশ মিডিয়ামে পড়ার মতো তাদের ক্ষমতা নেই টাকা নেই পয়সা নেই তারা তো একবারে জলাঞ্জলিতে মাঠে পড়ে গেলেন এখন তাদের পরীক্ষার ফি যেভাবে তাদের বাড়ানো হলো গরিব মানুষরা এমনিতেই তো নাবিকটা বাজারে গেলে তাদের প্রয়োজনীয় চালটুকু কিনে তারা যে লোন বাঁধতে খাবে সেটার ক্ষমতা কিন্তু অনেক গরিবের নাই সেই জায়গা কিভাবে এত টাকা খরচা করে তারা পরীক্ষা দিচ্ছে আর জিনিয়াসুয়া সংগঠনের আরো জিনিয়াসুয়া নাম তো দেওয়া হয়নি সেটা হলো পিছরা মোটা একটা মুখের কথাও বলে এই সরকারের থেকে বিশেষ করে পাহাড়ি অঞ্চলে আরো বেশি খারাপ কিন্তু এই শিক্ষা ধারণ করেছেন পাহাড়ি অঞ্চলে কিন্তু খারাপ এই কারণে অনেক স্কুল বন্ধ করে দিয়েছেন এবং পাহাড়িরা কিন্তু এখন আমরা যতটুকু জানি অনেক খারাপ পজিশন আছেন তারা আমরা যেটুকু খবর শুনছি তারা কিন্তু শিক্ষামতার তারা একটা কথাও বলে কেন তাদের কথা বলেন তারা তো জিনিয়াসুয়া চলে তারাও জিনিয়াসুয়া হওয়া উচিত ছিল জিনিয়াসুয়া না হয়ে জিনিয়াসুয়ার উপরে হয়ে গেছে সেটা আমরা বুঝতে পারলাম না শিক্ষামতারা যার জন্য শিক্ষামতার কারণেও একেবারে মানে গান নামে গেছে গান তারা এইভাবে দেশটা কিন্তু না পরিচালনা তারা করছেন এখন শিক্ষা ব্যবস্থা যদি এভাবে চলে যায় যে ছাত্ররা আগামী দিনে ভবিষ্যৎ তারা পড়াশোনা করে উন্নত হবেন তারাই তো একদিন আবার সেই জিনিয়াসুয়া নেতার মতো ভালো ভালো না হওয়ার দরকার ছিল পড়াশোনা ভালো করে তো তারা পড়াশোনাই করতে পারবেন না তখন তারা হবেন জিনিয়াসুয়া তারা কি করবেন সামনে নেশা শিখবেন না শিক্ষা ব্যবস্থার যে শিক্ষারা সেটা ভেঙে পড়েছে এখন আমরা দেখলাম গতকাল রাজ্যের পর্ষদ সভাপতি এবং একজন কর্মকর্তা সাংবাদিক সম্মেলন করে বলছেন উচ্চ শিক্ষা দপ্তরের যে মাধ্যমিক শিক্ষা দপ্তরের পর্ষদে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক এই দুটো ক্ষেত্রে ছাত্রদের ফি বাড়ানোর কথা বলা হয়েছে মূলত 6টা ক্যাটাগরিতে ফি বাড়ানোর কথা বলেছেন ওনারা এবং এই ফি বাড়ানোর জন্য রাজ্যের অসংখ্য ছাত্র ছাত্রীরা বেকারের মধ্যে পড়েছে রাজ্যের অভিভাবকরা চিন্তিত যে সাধারণ গরিব ছেলেমেয়েরা কিভাবে তাদের সন্তানদের আগামী দিনে পড়াশোনা করাবেন আমাদের রাজ্যে গুণগত শিক্ষার অভাব রয়েছে শিক্ষা দণ্ড ভেঙে পড়ছে এই জায়গার মধ্যে একের পর এক শিক্ষা বিরোধী নীতি আমাদের সরকার গ্রহণ করছে শিক্ষা বিরোধী নীতির বিরুদ্ধে শিক্ষাবিরোধী নীতির বিরুদ্ধে আমরা এসএফআই আজকে মাঠে নেমেছি গতকালকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আজকে আমরা স্বল্প নোটিশে আজকে আমরা এখানে শিক্ষা ভবনে মাধ্যমিক শিক্ষা দপ্তরের কাছে আমরা এখানে এলাম আমাদের যে বিক্ষোভ সেটা জানাতে এলাম আপনারা জানেন আমাদের কথা বলুন আমি ঢালাই সালামা থেকে বলছিলাম আপনাদের ধন্যবাদ জানাই আজকের এই অনুষ্ঠানটা করার জন্য তুমি অসংখ্য ধন্যবাদ বরাবরই আপনারা এই সমাজের মূল বিষয়গুলি নিয়ে আলোচনা করে থাকেন আর আজকের যে বিষয়টা যে পড়ুয়াদের উপর আর্থিক চাপ
অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে আমাদের রাজ্যে এখন এমন একটা সরকার চলছে যে সরকারটা ধরুন নিজেদের হাতের ক্ষেত্রে সাধারণ মানুষের রক্ত চুষতে দ্বিধাবোধ করছে না। আপনি ধরুন একটা সরকারি ব্যবস্থায় তারা বলছেন যে মাধ্যমিক শিক্ষা পর্ষদ অটোনমাস বডি, সেই বডিতে সরকারের বাইরে চলতে পারে না। তো সরকার যদি আমাদের রাজ্যে ডবল ইঞ্জিনের সরকার চলে থাকে তাহলে সরকার সাধারণ মানুষের উপর কেন আজকে বোঝা চাপাবে? আর আজকে দেখলাম মুখ্যমন্ত্রী সাংবাদিকদের সামনে বলছেন যে অন্য কিছু বেড়েছে সেটা, তো সেটা তো সামান্য কিছু না, দ্বিগুণ বেড়ে যায়। তারা যেরকম নিজেদের ভাতাটা বেতনটা বৃদ্ধি করেছে প্রায় 50%, অর্ধেকের বেশি বাড়িয়ে নিয়েছে, তা ডাবল করে নিয়েছে। সেক্ষেত্রে সাধারণ মানুষের কাছে, গরিব ছাত্রছাত্রীদের কাছে কৃষিটা দাঁড়ালো, তারা দ্বিধাবোধ করলো না। তা আমি একজন সাধারণ নাগরিক হিসেবে রাজ্য সরকারের যারা দপ্তরের দায়িত্বে রয়েছেন, মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি শিক্ষা দপ্তরেরও অধিকর্তা, তো ওনাকে চ্যানেলের মাধ্যমে জিজ্ঞেস করতে চাই, আপনাদের ডবল ইঞ্জিন সরকার থাকতে সাধারণ মানুষের উপর কেন বৃদ্ধি করা? সাধারণ ছাত্রছাত্রীরা শুধু তো আগরতলা দিয়ে সারা রাজ্য চলে না। সারা রাজ্য চলতে গেলে আমি মানুষের মধ্যে অনুরোধ করবো, আপনারা গানে যান, ত্রিপুরাটাকে ভালো করে আগে দেখুন ত্রিপুরা খুব ভালো আছে। আর যে বিষয়টা যে ওনাদের মন্ত্রীরা, অর্থমন্ত্রী, মুখ্যমন্ত্রী দুর্গাপুজোর সময় কর্মচারীদের জন্য 3% বিল ঘোষণা করলেন, পুজোর উপহার দিয়েছেন। ওনাদের যে রাষ্ট্রবাদী সংগঠনগুলো রয়েছে 3% দিয়েছে, তো তারা কোনো ধন্যবাদ বার করেনি। কেন করেনি? কারণ তাদের পক্ষে যারা সংগঠন রয়েছে সরকারের পক্ষে, তারাও কর্মচারীরা খুশি নন। কারণ এই অর্থ কমিশনে 10 বছরে যে বঞ্চনা হয়েছে বিজেপি ডাবল ইঞ্জিনের সরকার, সেই বঞ্চনা গোটাচ্ছ কর্মচারীদের কোনো প্রকার কোনো উদ্যোগ নেয়নি, বরং আমাদের রাজ্য উত্তর পূর্বাঞ্চলের যে রাজ্যগুলো রয়েছে তার মধ্যে সবথেকে পিছিয়ে দিয়ে পাঠানো হচ্ছে। তাহলে আমাদের রাজ্যে যদি ডবল ইঞ্জিনের সরকার চলে, এত কোটি কোটি টাকা কেন্দ্র থেকে রাজ্যে আসে, তাহলে টাকাগুলো কোথায় যাচ্ছে? তাহলে আমরা বলবো যে মন্ডল না। আপনারা যারা বিভিন্ন জায়গা থেকে আমাদের সঙ্গে নিয়মিত কথা বলেন, আমরা শুধু এই বিষয়গুলো উত্থাপন করি। যখন সাধারণ মানুষ বলছেন যে সিদ্ধান্তটা নেওয়া ঠিক হয়নি, সিদ্ধান্তটা তাদের পক্ষে নেই। নমস্কার, কি বলছেন? দাদা, আমি কথা বলুন, কথা বলুন, আবার চেষ্টা করবেন। এবং আপনারা যারা আপনাদের সঙ্গে নিয়মিত থাকি, নিয়মিত কথাগুলো বলি, তারা অনেকেই বলছেন যে জনগণের কথাগুলো বলার জন্য এই অনুষ্ঠান আমরা সেদিক থেকে বলি। রাজ্যের একাধিক জায়গা থেকে বিভিন্ন সংগঠন, সংস্থা, প্রতিষ্ঠানের প্রতিনিধিরা, শুধু না সাধারণ মানুষই নিয়ে তার মতামত ব্যক্ত করেছেন, তাদের মতামত ব্যক্ত করেছেন। নমস্কার, কি বলছেন? দাদা, কথা বলুন। তারা শিক্ষা সংস্থাটা আমাদের মানব শিক্ষা তারা শিক্ষা বিরোধিতা করে আছে। কারণ আমরা দেখতে হলো মৌলবাদীদের হাতে, ব্রাহ্মণ যারা তাদের হাতে, বরং কিনা ভারতবর্ষে তারা শিক্ষা ব্যবস্থা ভারতের শিক্ষিত ভূমিকা লাগে, তারা কিন্তু আমাদের দেশে প্রবেশ করে আমাদের শিক্ষা ব্যবস্থাটা সবথেকে তারা বন্ধ করে রাখছে। আর এটাও আমরা জানা দরকার যে ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থাটা কিন্তু আমাদের ব্রিটিশ সরকার, তারা এখন তারাই কিন্তু দেশে হত্যাকর্ত ছিল। ব্রিটিশ সরকার বিপদে এখানে আছে, শিক্ষা ব্যবস্থা যখন চালু করছে ব্রিটিশ সরকার আমাদের ভারতের মৌলবাদী, তখন থেকে ব্রাহ্মণবাদীরা ব্রিটিশের বিরুদ্ধে কাজটা তারা সরকার করছে। তখন থেকে বিদেশি রাতেই শাসন বা আছে, ব্রিটিশের হাতে বুঝি, তারপর তারা সরকার করলো। এখন দেখা যাচ্ছে যে তারা শিক্ষা ব্যবস্থা আবার তুলনামূলক বরবাদ করে দিয়েছে। শিক্ষা ব্যবস্থা যদি অন্ধকার হয়
বিশ্বের পথে যে ভারতবর্ষের যারা লোকজন বা যারা ছাত্রছাত্রী তারা বিশ্বের সাথে কিভাবে লড়াই করবে এইটা তারা বুঝে না। আর আমরা যে ভারতবর্ষের লোক প্রায় তারা জাতিবাদী মানে নিচ্ছে আপনার আমাদের প্রত্যেকের এই যে জাতিবাদী সুযোগটা তারা এমন ভাবে বিক্রি করছে প্রত্যেকের মধ্যে জানলে করে কোনো আলোচনা হয় না। তবু সেই লোকে যদি আন্দোলন করে তোমার একটা লোক মাইনরিটি আন্দোলন করলে ছাত্ররা আন্দোলন করলে মাইনরিটির লোক তাদের কোনো করবে এরকম এই যে একটা জাতীয় ব্যবস্থা সৃষ্টি করতে তার মাধ্যমে শিক্ষার দিক করে অগ্র অধিকার দেওয়ার দরকার ছিল। সেই পক্ষে দেওয়ার দরকার ছিল সবকিছু। আজকাল এই মনোবাদী ব্রাহ্মণবাদী আসলে তো ইতিহাস জানে না। ভারতবর্ষের মানুষের ইতিহাস জানতে মনোবাদীরা মিলে এবং জানে এই শিক্ষা ব্যবস্থার ডেভেলপমেন্ট করার লেগে বাবা সাহেব আম্বেদকর ওনার যে কত অবদান শিক্ষা ব্যবস্থার উপরে আমরা জানি। দেখেন ফ্রি শিক্ষা নলে যায় একেবারে সুযোগ দিতে যেহেতু তারা অর্থনৈতিকটা খারাপ হয়েছিল তারা দিতে থাকলেও বেশি পরিচিত সরকারই দিবে হয়তো ট্যাক্স থেকে তাদেরও চালু ঘোষিত। আজকে মনোবাদীরা একটির উপর দুঃখা পাইয়া একটির উপর দুঃখা পাইয়া আপনার সবারই লোকসানটা করে দিচ্ছে। এটা বোঝা দরকার। এই মনোবাদীরা তাদেরকে বিচার এই যে সরকার যারা পরিচালনা করে তাদের বিচার বন্ধ করে দেওয়া দরকার এবং সরকার ইয়ে করিয়া মানে সরকার তাদের অনেক করে তাদেরকে বিচার আমাদের যে বিক্ষোভ সেটা জানাতে এলাম। আপনারা জানেন আমাদের দেশের প্রধানমন্ত্রী এবং শাসক দল বারংবার বলে আসছে যে জিএসটি কমার ফলে শিক্ষা ব্যবস্থার টাকা পয়সা যে হ্রাস পাবে এই জায়গার মধ্যে আমরা দেখলাম বর্তমানে আমাদের রাজ্যের সরকার যে ফি আদায় করছে সেটা 2 গুণ 3 গুণ বাড়িয়ে দিয়েছে। কিভাবে সম্ভব? শাসক দল বিজেপি রাজ্যের দেশের এখন ডাবল ইঞ্জিনের সরকার ছাত্রদের উপর ডাবল ফি চাপানোর জন্য তারা সিদ্ধান্ত নিয়েছে। একদিকে বলছেন জিএসটি বলে বিভিন্ন জিনিসপত্রের দাম কমবে, আবার আমাদের রাজ্যের পর্ষদের সভাপতি বলছেন যে দ্রব্যমূল্য বৃদ্ধি হয়েছে তার জন্য ছাত্রদের থেকে ফি আদায় বাড়াতে হবে। এখন আমরা সারা রাজ্যে আমাদের সংগঠন এর বিরুদ্ধে আমরা আন্দোলন গড়ে তুলবো। আজকে আমরা এখানে এলাম, আমাদের এই সংগঠন SFI-TSU আজকে এই এখানে মাধ্যমিক শিক্ষা অধিকর্তার সাথে আমরা কথা বলবো এবং আমরা ডেপুটেশন দেবো। এরপর আমাদের আজকের এই ডেপুটেশনের মধ্য দিয়ে আমাদের সংগ্রাম শেষ হবে না যতক্ষণ পর্যন্ত না এই শিক্ষা পরিষদ ত্রিপুরা প্রদেশের একটি প্রতিনিধি দল আমরা আজ ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের মাননীয় সভাপতি মহোদয়ের সাথে আজ সাক্ষাৎ করি। আমরা সকলেই জানতে পারি গত 8ই অক্টোবর একটি নোটিফিকেশনের মাধ্যমে এবং কালকে একটি পর্ষদের একটি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমরা জানতে পাই যে পর্ষদ দ্বারা পরিচালিত ত্রিপুরা মধ্যশিক্ষা পরিষদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার যে শুল্ক আছে সেই পরিকাঠামো চেঞ্জ করা কিছু হয়েছে, যেখানে ফি স্ট্রাকচারটা অনেকটা ইনক্রিজ করা হয়েছে। এখন আমরা আজ তার সাথে এখানে দেখা করতে এসেছি। আমার অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ আমরা যেখানে দেখতে পেয়েছি কালকে ফি স্ট্রাকচারটার মধ্যে যে এখানে ক্লাস 10-এর যে এক্সামিনেশন ফিজ এবং ক্লাস 12-এর যে এক্সামিনেশন ফিজ এটা যদি আমরা পার্সেন্টেজ ওয়াইজ দেখি এটা অনেক বেশি, প্রায় 150% বেশি এর সাথে এত শতাংশ ফিজ ইনক্রিজ করাটা একটা ছাত্র সমাজে বা শিক্ষক মহলে একটা মানে বিক্ষোভের একটা আমরা বিক্ষোভ দেখতে পেয়েছি। তার পাশাপাশি দেখুন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ মনে করে যে না এরকম নীতি বা এরকম পরিকাঠামো যখন আমরা চেঞ্জ করি বা ইনক্রিজ করি, দেখুন সমাজের মধ্যে যারা আর্থিকভাবে এত সক্ষম না বা কিছু বাউন্ডারিজের কারণে সমাজের যে অন্তিম স্তরের ব্যক্তি আছে তার জন্য যেন পরীক্ষার এই মানে ফি স্ট্রাকচার বা মানে পড়াশোনা যেন মানে অ্যাক্সেসিবল হয়, সেটা আমরা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ মনে করি। সেটার জন্য আজকে আমরা এখানে সাক্ষাৎ করতে এসেছি সবার সাথে এবং আমরা দাবি করব যেই ডিভিশনটা ওরা মধ্যশিক্ষা পরিষদ থেকে নেওয়া হয়েছে সেই ডিভিশনটা যাতে আবার পূর্ণ বিবেচনা করে আবার যেন এটা মানে শুধুমাত্র ছাত্রদের স্বার্থে যেন এটা নেওয়া হয়। আপনারা দেখেছেন সম্প্রতি ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষার ফি রিভিউ রেজিস্ট্রেশন সহ
শিক্ষার 6টি খাতে অস্বাভাবিক হারে ফি বৃদ্ধি করেছে এবং পুরনো যে ফি স্ট্রাকচার ছিল সেই পুরনো ফি স্ট্রাকচারের তুলনায় এইবারের ফি বৃদ্ধি 150 থেকে প্রায় 250 গুণ বৃদ্ধি করেছে। এটা অত্যন্ত অমানবিক এবং ছাত্র বিরোধী। আমরা এআইডিএসও ছাত্র সংগঠনের পক্ষ থেকে তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আজকে আমরা দেখছি যে যেখানে পুরনো ফি স্ট্রাকচারে মাধ্যমিক পরীক্ষার ফি ছিল যেখানে 120 টাকা, তা এখন 300 টাকা হয়েছে, এবং যেখানে উচ্চ মাধ্যমিক 150 টাকা, তা এখন বেড়ে 400 টাকা হয়েছে। এবং বিজ্ঞান বিভাগে প্রত্যেকটা প্র্যাকটিক্যাল পরীক্ষার সবগুলো সাবজেক্ট মিলে যেখানে 75 টাকা ছিল, এইবার তা বেড়ে প্রতিটি সাবজেক্টে 75 টাকা হয়েছে। এবং সেলফ ইন্সপেকশন যেখানে 150-250 টাকার পরিবর্তে 200-500 টাকা পর্যন্ত এই ব্যাপক ফি বৃদ্ধি হয়েছে। তাহলে কোনো ছাত্র এটা মানতে পারে না। এমনিতেই আজকে গরিব সাধারণ ঘরের আর্থিক অভাব অনটন মারাত্মক। এই পরিস্থিতির মধ্যে এই ব্যাপক ফি বৃদ্ধি নিঃসন্দেহে ছাত্রছাত্রীদের পড়াশোনার ক্ষেত্রে একটা বিরাট বাধা সৃষ্টি হবে। আজকে আমরা কি দেখছি, বিদ্যাজ্যোতি স্কুলের মধ্যেও ছাত্রছাত্রীরা তাদের ডেভেলপমেন্ট ফি দিতে না পেরে বহু ছাত্রছাত্রী বিদ্যাজ্যোতি স্কুল থেকে নন বিদ্যাজ্যোতি স্কুলে ভর্তি হয়েছে। এবং প্রায়শই আমরা লক্ষ্য করছি যে এমনিতেই সরকারি শিক্ষার মান আজকে তলানিতে এসে গেছে। প্রায়শই দেখা যাচ্ছে যে ছাত্রছাত্রীরা শিক্ষকের জন্য, পরিকাঠামোর অভাবের জন্য, মানে স্কুলের যে শিক্ষার অবস্থা তা আজকে ছাত্রছাত্রীরা শিক্ষকের দাবিতে আজকে রাস্তায় আন্দোলন করতে বাধ্য হচ্ছে। এই পরিস্থিতির মধ্যে পর্ষদ, সরকার সবার উচিত ছিল যেখানে শিক্ষার মান রক্ষা করা, সেটা না করে আচমকা এই ধরনের ব্যাপক ফি বৃদ্ধি, এটা সত্যি অমানবিক। আমরা ছাত্র সংগঠন এআইডিএস এর পক্ষ থেকে পর্ষদের কাছে আমরা দাবি জানাচ্ছি যে এই ব্যাপক ফি বৃদ্ধি অতি দ্রুত প্রত্যাহার করতে হবে এবং শিক্ষার মান উন্নয়নে ছাত্র, শিক্ষক সহ সমস্ত স্তরের শিক্ষা অনুরাগী জনসাধারণের কাছে আমাদের অনুরোধ যে শিক্ষার মান উন্নয়নে আপনারা এগিয়ে আসুন। আমি রামপ্রসাদ আচার্য, রাজ্য সভাপতি, এআইডিএস। দপ্তরের অধিকর্তা ছিলেন না, রিজনাল অধিকর্তা, তিনি ওনার সাথে কথা হয়েছে এবং ওনাকে আমরা বললাম যে রাজ্যের অর্থনৈতিক যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে সাধারণ যারা নিম্নবিত্ত মানুষজনেরা আছেন তাদের তারা কিন্তু শিক্ষার প্রতি আমার একটা মায়াসই ছিল। আমি কোনো গরিব ছাত্র করে একটা মানে গরিব হোক আর কোথাও হোক শিক্ষা কাঠামো ধরো তারা 2 টাকা 5 টাকা টাকা গ্রাম থেকে কালেকশন করতো, ওটা মানুষ তাদেরকে বলতে তার টাকা হবে। আমাদের এখন যে গভর্নমেন্ট চলছে তারা তো শিক্ষাকেও শিক্ষার পরিমাণেও চাঁদাবাদের কাঠামোতে দিচ্ছে। আমি আপনার ছেলে টাকা জমা দিলে পরীক্ষা হবে, নাহলে হবে না। কারণ ফিস যদি তাই দিয়েছে তাদের ফিসটা ছিল না মাধ্যমিক উচ্চ মাধ্যমিক, তখন তো সরকার সব বন্ধ করছে। আমরা চাইছি যে আছে সবাই যেন শিক্ষা আলো করতে পারে, ত্রিপুরার নাম দিতে পারে। তারা শিক্ষা ব্যবস্থা করছেন যারা ওই আপনার কি বলে আগরতলা বড় বড় স্কুলগুলো আছে না, মাকে দিচ্ছে আরো কত কত বড় বড় স্কুল, ওখানে সবাই করবে, গরিব পর্যন্ত কিছু নেই। আমরা কিছুদিন আগে দেখলাম অনেকগুলো স্টুডেন্টকে ভর্তি করা হয় না, কারণ তারা ফিস দিতে পারেনি। নিজের চাপ করে তারপর তাদেরকে ভর্তি হয়েছে। তো ঘরঘর একটু ঘরঘর চলো এভাবে দেওয়া হবে। তারা টাকা কালেকশন করে না, তারা ওই গলা কাটা টাকা কালেকশন করে আছে। টাকা কালেকশন এখন কি ওই শিক্ষণকে তৈরি হয়। তারা যে মানুষের শিক্ষা আপনার কি বলে বাণিজ্য এগুলো আপনার বিজনেস একটু মূল্য সব জায়গাতে গোলাগাড়া করছে, এটা বলছে না। আমার আগের অনুপ করছে, উনি লঙ্কাতে সেটাকে খরচ করে নিয়ে গেছে, আর এখন অনুপ করছেন দৃষ্টিকে খায় না হবে। উনি সারা বছর দৃষ্টিকে ঢুকছেন, দূর থেকে আসবেন
দৃষ্টি উনি চাপ লাগু করছেন, উনি দৃষ্টি এটা বাঁধছেন, মানে অনেক পবিত্র হচ্ছে উনি এখান থেকে 300% ফ্রিতে 1 বছর লেগে এটা হচ্ছে বিজয়ের কারণে, নির্বাচনের কারণে আর পশ্চিমবঙ্গের নির্বাচনের কারণে উনি দৃষ্টিভিন্ন সাজিয়েছেন। শিক্ষার ব্যাপারে শিক্ষাটা দেখতে হবে, সাধারণ ঘরের মানুষ তো সুখ দিতে পারবেন না। বিপিএল এপিএল অনেক ধরনের লোক আছে, দিন খায় উঠে যাবে মিডিয়াম এগুলো খাওয়া। তাদের ঘরের সন্তানরা সরকারি শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হবার দোরগোড়ায় হয়েছে বঞ্চিত এইভাবে, এবং উনি আমাদের কথার সাথে একমত হয়েছেন। এবং আমরা বললাম যে পর্ষদ সভাপতি যে সিদ্ধান্ত নিয়েছেন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফিস চাপটা যেভাবে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন 2 গুণ 3 গুণ ভাবে, আচমকা সাংবাদিক সম্মেলন করে চাকরি দিয়েছেন, উনিও একসাথে একমত হয়েছেন এবং উনি বলেছেন উনি ফরওয়ার্ড করবেন এবং উনি আমাদের এই কথার সাথে একমত। এবং উনি জানালেন, আমরা বলে এসেছি ওনাকে যে 1 সপ্তাহের মধ্যে যদি অবিলম্বে স্কুল প্রত্যাহার না করা হয় আমরা সারা রাজ্যে আমাদের সংগঠন SFI-CUG আমরা আরও রাজ্যব্যাপী আন্দোলনে আমরা সামিল হতে বাধ্য হব। এবং এই আন্দোলন শুধুমাত্র আজকের মতো আমরা এই আন্দোলনে শান্ত থাকবো না, সারা রাজ্যে সরু আন্দোলন, লড়াকু আন্দোলন আমরা করবো এবং সাধারণ ছাত্রছাত্রীদের ফি কমানোর জন্য মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যারা শিক্ষার্থী আছে তাদের কাছে আমরা আছি। ছাত্রদের স্বার্থে SFI লড়াই আরো বেশি হচ্ছে। আমরা তো বললাম 1 সপ্তাহ সময় ওনাকে বেঁধে দিয়ে এলাম, এরপর যদি ওনারা না মানেন আমরা আরো বৃহত্তর আন্দোলন করবো। শুধুমাত্র আগরতলা শহর না, আগরতলা শহরের বাইরেও বিভিন্ন বিভাগে বিভিন্ন মহকুমায় আমাদের সংগঠনের সাংগঠনিক যারা চাপচার আছে যে কমিটিগুলো আছে আমরা তাদের আহ্বান রাখবো এই আন্দোলনে সামিল হওয়ার জন্য। এবং ইতিমধ্যেই উজিরপুর সহ বিভিন্ন বিভাগগুলো তারা সিদ্ধান্ত নিয়েছে আগামী 2 দিনের মধ্যে তারাও মাঠে নামবে এবং এই টুকলুকি সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে, ছাত্র বিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে তারা তাদের আমাদের সংগঠনের পক্ষ থেকে তারা বিক্ষোভে জানাবেন আন্দোলন। 2025 অক্টোবরের 10 তারিখ আমরা যে অবস্থা দেখতেছি সারা ভারতবর্ষে শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ সবকিছু গ্রহণ করতেছে, সরকারের হাজার টাকা বাজেট আনতেছে, সমস্ত টাকা নেতারা লুটপাট করতেছে, নেতারা সাধারণ মানুষ সবাই দিকে নিচ্ছে, মানুষ কাঠামোর কোনো রাস্তা নাই বলছে। ভারতবর্ষে যদি মানুষের কাঠার মতো কোনো রাস্তা নেই। মানুষের লক্ষ্য এবং মানুষের এমন লক্ষ্য করতেছে রাস্তা অবস্থা খুব খারাপ। মানুষ মানুষের এমন নাম সুবিধা স্বাধীনতা এরকম আজকে অবস্থা ভয়াবহ। সবাই দেখতেছে কিন্তু মানুষের অবস্থা খুব খারাপ। আগামী দিন মনে হয় আমাদের ছেলেমেয়েরা লেখাপড়া করতে পারবো, আমরা মিষ্টি মনে লাগবো সুন্দর টাকা আমরা নিয়ে দিতেছে সবাইকে অবাধ্যতা এই সংস্কৃতি অবস্থা সরকারি টাকা তোমার থাকতে চলে যায়, সমস্ত টাকা রেখে দেয়, সব টাকা করে ফলে অবস্থা কি বাজারে আমরা সেগুলোর মাধ্যমে বললাম তিনবাসী শুনবো অবস্থা খুব খারাপ। এটাকে আমার যেটা সমস্যা সংগ্রাম চালু রাখবেন। 2025 অক্টোবরের 10 তারিখ থেকে মানে আগামী দিন থেকে আমাদের ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের নতুন ফিস স্ট্রাকচার চালু হবে।
এতদিন যে ফিস স্ট্রাকচার ছিল, এটা ফিস স্ট্রাকচারটা অনেকটা করা হয়েছিল 2013 সালে এবং আবার কিছুটা করা হয়েছিল 2021 সালে। অত্যন্ত গুরুত্বপূর্ণ 6টা বিষয়ে ফিস স্ট্রাকচার রিভিউ করা হয়নি। আমরা পুরনো যেগুলো রিভিউ করা হয়েছিল সেই 2021 সালে যেগুলো ঠিক ছিল, এটা পুরোপুরি ওই 6টা আইটেম বাদ দিয়ে বাকিগুলো ঠিকই রেখে দিলাম। যে 6টা আইটেম আমরা নতুনভাবে পরিবর্তন করে নতুনভাবে মানে কালকে থেকে চালু হবে 10 তারিখ থেকে, সেই আইটেমগুলো হচ্ছে বিশেষ করে আমাদের পরীক্ষার ফি। মাধ্যমিকের পরীক্ষার ফি আমাদের ত্রিপুরা বোর্ডের যেটা চালু ছিল সেটা হলো মাধ্যমিকের ছিল 120 টাকা, 12 ছিল 150 টাকা। আর নতুন অনুযায়ী মাধ্যমিকের হবে 300 টাকা, 12 হবে 400 টাকা। আর প্র্যাকটিক্যাল পরীক্ষার ফি আগে যেটা চালু ছিল সেটা হলো প্র্যাকটিক্যাল পরীক্ষা দিয়ে বিশেষ করে সায়েন্সের স্টুডেন্ট। তো পরীক্ষা দিতে গেলে সায়েন্সের স্টুডেন্টস করে কি, ওরা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এই 3টে বিষয়ে অনেকে প্র্যাকটিক্যাল দেয়, অনেকে একটা বিষয়ে দেখে 2টো বিষয়ে দেয়। আগে চালু ছিল টোটাল যতটা বিষয়ে প্র্যাকটিক্যাল পরীক্ষা দিক না কেন 75 টাকা ছিল। আর নতুন অনুযায়ী প্রতি বিষয়ে 75 টাকা করে দিতে হবে। আরেকটা যেটা সেন্টার ফি, সেন্টার ফিটা আগে চালু ছিল 50 টাকা করে, আর আমরা এখন নতুন চালু করলাম। একটা হলো 80 টাকা করে, আর একটা 80 টাকা করে ত্রিপুরা পর্ষদ অফিস থেকে যে সেন্টারগুলো ডাইরেক্টলি কন্ট্রোল করা হয় সেখানে সেন্টার ফি 80 টাকা। বাইরের যত সেন্টার আছে মানে বিয়ন্ড দি কন্ট্রোল অফ দি বোর্ড অফিস, এদের হলো সেন্টার ফি 100 টাকা করে দিতে হবে। আর আরেকটা যেটা করা হলো সেটা হলো রিভিউ। খাতাপত্রে রিভিউ করতে গেলে সেখানে আগে রিভিউ ছিল মাধ্যমিকের 150 টাকা, আর এবার করা হলো 200 টাকা। আগেকার সময়তে সেলফ ইন্সপেকশন, মানে খাতা রিভিউ করতে দেয়, আবার যে ক্যান্ডিডেট হিমসেলফ সে নিজে, আমি আমার নিজের খাতা দেখব এবং রিভিউ করব। আপনারা যে খাতা দেখে আবার রিভিউ করছেন, আমিও চোখে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব। এটা হলো সেলফ ইন্সপেকশন। এটা করতে হলে আগে ছিল 250 টাকা, এখন সেটা করা হলো 500 টাকা। এই হলো আমাদের নতুন ফি স্ট্রাকচার যেটা চালু হবে। এই 6টা বিষয় বিশেষ করে পরিবর্তন করে নতুনভাবে চালু হলো, আর অন্যগুলো সব পুরনো রয়েছে রয়ে গেছে। না, প্রভাব বলতে সেখানে অবশ্যই বলবো, যেহেতু কিছুটা এখানে একটা কথা আমাদের মনে রাখা উচিত, আজকে আমাদের ত্রিপুরা উত্তর পূর্ব ভারতের একটা রাজ্য। আমাদের উত্তর পূর্ব ভারতে যেমন ধরুন মিজোরাম, মণিপুর, মেঘালয়, নাগাল্যান্ড, আসাম, প্রত্যেকটা স্টেটের যদি ফি স্ট্রাকচার দেখি আমাদের ত্রিপুরা থেকে অনেক উন্নত। আমাদের ত্রিপুরা আজকেও এই যে কালকে থেকে যেটা চালু হবে এই ফি স্ট্রাকচার উত্তর পূর্ব ভারতের মধ্যে সবচেয়ে কম। আর যেটা তারা বলছেন প্রভাব পড়বে কিনা, যাদের আত্মসংগতি সম্পন্ন যারা আছেন এরা খুব একটা অসুবিধা হবে না। আপনারা শুনলেন সেখানে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের ফি কাঠামো, অর্থাৎ 6টি ক্যাটাগরিতে একাধিক ফি এখানে বৃদ্ধি করা হয়েছে এবং সবকটি বৃদ্ধি করা হয়েছে কয়েক গুণ বেশি। তা নিয়ে ইতিমধ্যে ছাত্র সংগঠন ময়দানে তারা কেউ ডেপুটেশন দিয়েছে, কেউ আন্দোলন কর্মসূচি সংগঠিত করেছে। আগামী দিনে আরও বেশ কয়েকটি ছাত্র সংগঠন এই ইস্যুতে আন্দোলন কর্মসূচি সংগঠিত করবে। তবে তার একেবারে নিশ্চিত যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী সম্পর্কে মতামত দিয়েছেন তার পক্ষে সেদিক থেকে ফি কমার কোনো সম্ভাবনা নেই। যা নির্ধারণ করা হয়েছে তাই থাকবে।
আজ এই পর্যন্ত। নমস্কার, শুভরাত্রি।